আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠান ছিল, নিঃসন্দেহে সেই সাক্ষাৎ বা বৈঠকটির দিকে সারা দেশের রাজনৈতিক সচেতন মানুষের দৃষ্টি ছিল যে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে কোন ধরনের বার্তা কে কিভাবে দিতে চায় সে সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত আমরা বৈঠকের বিশ্লেষণে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটি ছবি দেখিয়ে দিতে চাই। প্রথম ছবিটি খেয়াল করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সাক্ষাৎ করতে গিয়েছিলেন 5 এপ্রিল। ছবিটা খেয়াল করুন। প্রধানমন্ত্রীর সরাসরি ডান পাশে বসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসন। এবার আরও একটি ছবি দেখুন। ভারতের সাবেক হাই কমিশনার অর্থাৎ দীনেশ ত্রিবেদী আসার আগে যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, প্রণয় ভার্মা, তিনিও 6 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রণয় ভার্মাও বসেছিলেন প্রধানমন্ত্রীর ঠিক পাশাপাশি বাম পাশে। এবং এই যে সাক্ষাতের অনুষ্ঠানগুলো সবই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঠিক একই কার্যালয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলেন। ছবিটি খেয়াল করুন। তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরো বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন্ট ক্রিস্টেনসন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে, এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তামাম দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? যেভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোম্যাসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কিভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে, আবার বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে,
সেটিও আমাদের বিবেচনার বিষয়। নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেটি প্রাধান্য পেয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। হয়তো দীনেশ ত্রিবেদীও এই সাক্ষাৎ অনুষ্ঠানের গতানুগতিক ধারায় তিনি বলেছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটাই বলার কথা। তখন শেখ হাসিনাকে ফেরত দেবে না, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তুলে দেওয়া হবে না, এটি ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। এবং বিএনপিও জানে যে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বিসর্জন দেবে না, শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না, তার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং এই যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এটি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, তখন 2024 কিংবা 2025-এর দিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠক হলো মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। সেখানে এই ইস্যুটি আবার তোলা হয়েছিল এবং এটাই মুখ্য ছিল, শেখ হাসিনা ইস্যু। এবং তিনি যে কথাবার্তা বলছেন বিভিন্ন মিডিয়ায় বা অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে, তাকে চুপ রাখতে বলা হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে, কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটি সম্ভব নয়, ভারত কারো স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে যে ভারত ফেরত দেবে না, সেই ক্ষেত্রে তো তাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেটি ইউনূস সরকার হোক বা তারেক রহমান সরকার হোক, সেই প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে? আবারও বলি, পুরনো কথা, তার মধ্যে একটি ক্লজ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে বা তিনি যদি বন্দির আওতায় পড়েন, সেই বন্দির ক্ষেত্রে তার দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে সেই রাষ্ট্র, আশ্রয় দানকারী রাষ্ট্র, সেটি ভারত হোক বাংলাদেশ হোক, আশ্রয় দানকারী রাষ্ট্র সংশ্লিষ্ট বন্দীকে ফেরত নাও দিতে পারে। এখন ভারতের জন্য তো শেখ হাসিনা অবশ্যই দরকার, এটি ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এবং তারা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা বা যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সো তারা তো দিবে না, এটি একটি ছোট্ট শিশুও বোঝে। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তো সেখানে বন্দী হিসেবে নেই, তার স্ট্যাটাসটি কি, কোন স্ট্যাটাসে তাকে রাখা হচ্ছে ভারতের সবার প্রশ্ন। ভারত স্পষ্টভাবে কিছু না বললেও বারবার তারা বলছে, স্পষ্টভাবে বলছে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো শেখ হাসিনাকে রেখে দেওয়া হয়েছিল, ভারতে রেখে আসা হয়েছিল, বন্দী হিসেবে তিনি যাননি, বন্দী হিসেবে তাকে আটকও করা হয়নি। তাহলে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে কিভাবে বাংলাদেশ ফেরত চায় বা ভারতও ফেরত দিবে? এখন ভারত ডাবল গেম খেলছে, এটি সত্য কথা, তারা এইসব জায়গায় যুক্তিতে ঠিক আছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ শেখ হাসিনা বলছেন না, এটিও আমরা বুঝি। সো এক্ষেত্রে ভারতের ডাবল গেম আছে, এটা সত্য কথা। কিন্তু এদিকে বাংলাদেশের সরকারগুলো, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, তারাও কি ডাবল গেম খেলছে না? তারা ভালো করে জানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, তারপরেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তারা ফেরত চাচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু ইউনূস সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি ইউনূস সরকারের সময় থেকে, শুরু থেকে বলে আসছি যে তারা চায় না শেখ হাসিনা ফেরত আসুক, বিএনপি সরকারও চায় না, সেটিও তো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ফেরত আসুক কেউ চায় না। কেন চায় না তার ব্যাখ্যাও এর আগে করেছি।
যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা তারা সামাল দিতে পারবে না, বা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার সাহস তাদের হয়তো নেই, দূরে আছে, বাইরে আছে, এই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের রাজনীতি করা হচ্ছে, সেই সুযোগটি নষ্ট হবে। ভারতের বিরুদ্ধে যেই উচ্চবাচ্য করা হচ্ছে সেটিও হারিয়ে যাবে যদি শেখ হাসিনা ফেরত আসে। সেটিও বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে আছে তারা সহ সরকারে যারা আছে তারা কেউ চায় না। কিন্তু আবার বলছে যে প্রত্যক্ষ চুক্তির আওতায় ফেরত দেওয়া হোক, যে জানে যে ভারত ফেরত দেবে না, এটিও ডাবল গেম। মূল কথা তো বিচার। শেখ হাসিনা যখন বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই, তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখুন এখন থেকেই, বলুন যে চলে আসো, আমরা সব কিছু রেডি রাখছি। তা তো না, তা তো করা হচ্ছে না। এদিকে এই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কি বললেন, যে ব্রিক্স সম্মেলনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে, তিনি বললেন যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। বেশ ভালো কথা, সেটা আমরা তো আগে থেকেই জানি। সেখানে ওই যে আমন্ত্রণ পত্র সেখানে অ্যাড্রেস করা হয়েছে চেয়ারম্যান বিমস্টেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কিন্তু 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি তো বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তখন কেন চিঠিটা ভালো করে খেয়াল করে দেখেননি? কেন তখন এই প্রশ্নটি তোলেননি যে আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে? আর সমস্যা কি সেটি দেওয়া হলেও? প্রধানমন্ত্রীকে তো এর আগে একাধিকবার দুইবারের জন্য আমন্ত্রণ দেওয়া হওয়া আছে অলরেডি। একবার প্রধানমন্ত্রী ফোন, মানে আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন দিয়ে উইশ করেছেন নির্বাচনের বিজয় লাভের পরে, এবং সব পরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আর তারও আগে যখন শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এলেন ওম বিরলা, তিনিও তো আমন্ত্রণপত্র পাঠিয়ে গেছেন, মানে দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তির হাতে। যা হোক, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারতের আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে দাওয়াত না দেওয়া হয়ে থাকে, দাওয়াত দেওয়া হয়নি নিশ্চিত, ঠিক আছে, তাহলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যে তিনি আমন্ত্রিত হলেন, বিমস্টেক যে 7 দেশের অর্থনৈতিক জোট বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার, সেই যে বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7 রাষ্ট্রের যে জোট, সেই জোট মানে বিমস্টেকের চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রগুলোর কাছে আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দেবেন? কেন গেলেন না, কেন যাবেন না ব্রিক্স সম্মেলনে? চোখ রেখে কথা বলা হোক, আমরা সবাই চাই, আবারও বলি। কিন্তু এটি দেখাতে গিয়ে ব্যক্তিগত জায়গা থেকে হোক বা রাজনৈতিক সুবিধার জায়গা থেকে হোক, পুরো রাষ্ট্র বিপদে পড়ুক, বিড়ম্বনার শিকার হোক, নিশ্চয়ই আমরা সেটা চাইব না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে কথা বলতে চাই, ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ, বাংলাদেশের লাভ নাকি মহা ফাঁদ? বাংলাদেশে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির 47 জন নির্বাহী ও প্রতিনিধি উপস্থিত। হঠাৎ কেন মার্কিন ব্যবসায়ীদের এই ভিড়? জ্বালানি, তথ্য প্রযুক্তি, ব্যাংক থেকে শুরু করে বঙ্গোপসাগরের তলদেশের অফশোর গ্যাস ব্লক, সব জায়গায় চোখ পড়েছে ওয়াশিংটনে। এই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল আসবার কথা ছিল, আপনারা জানেন। সাম্প্রতিক সময়ে সার্জিও গোর, মার্কিন দূত, ভারতে হাই কমিশনার হিসেবে যিনি দায়িত্বে আছেন এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত, সার্জিও গোর যখন বাংলাদেশ সফর করলেন গত 30, 31, 1 তারিখ, তখনই তিনি জানান দিয়েছিলেন যে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসবে এবং ইতিমধ্যে তারা ঢাকায় এসেছেন রোববার এবং সোমবারে। আজকে তারা বিভিন্নভাবে বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক শুরু করেছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সফরের পেছনের আসল সমীকরণ কি? এটি কি বাংলাদেশের অর্থনীতির জন্য আশীর্বাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কঠিন কোনো শর্ত? ইতোমধ্যে মার্কিন গম ও সয়াবিন তেল চড়া দামে কিনতে গিয়ে আমাদের পকেটে চাপ পড়ছে। ঠিক এই মুহূর্তে মার্কিন ব্যবসায়ীদের এই আনাগোনা সাধারণ মানুষের জন্য স্বস্তি আনবে, নাকি নতুন কোনো অর্থনৈতিক দায় তৈরি করবে? যুক্তরাষ্ট্রের 25টি প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠানের 47 সদস্যের এক বিশাল প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। গত রোববার ও সোমবার দফায় দফায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বিডার সঙ্গে এই বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে একের পর এক বৈঠকে অংশ নেবে। আরেকটি কথা বলে নেওয়া ভালো, এই প্রতিনিধি দলে সেই পিটার হাস, যিনি বাংলাদেশে একসময় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, এখন তিনি মার্কিন জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে মার্কিন ব্যবসায়ীদের একটি দল বাংলাদেশে এসেছে এবং তাদের কাছে দেশের বিভিন্ন খাতের বিনিয়োগের সুনির্দিষ্ট সুযোগগুলো বিস্তারিত তুলে ধরা হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছেন, এই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তবে এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে লক্ষ্য করার মতো বিষয় হলো, এই বিপুল সংখ্যক প্রতিনিধি দলের সফর সত্ত্বেও এখন পর্যন্ত কোনো মার্কিন কোম্পানি সুনির্দিষ্টভাবে বিনিয়োগের অঙ্ক বা নির্দিষ্ট কোনো প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে বিডার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং অর্থনৈতিক বিশ্লেষকেরা সফরটিকে সরাসরি বিপুল পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি হিসেবে দেখার বদলে প্রাথমিক অনুসন্ধান বা স্কাউটিং হিসেবে দেখছেন। অর্থাৎ বাংলাদেশে ঠিক কোথায়, কোন খাতে এবং কিভাবে বিনিয়োগ করা যায়, মার্কিন কোম্পানিগুলো এখন সেই হিসেব নিকাশি মেলাচ্ছে। তবে সূত্রের খবর, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে সফর শেষে ঢাকা ত্যাগ করার আগে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে বিনিয়োগের একটি স্পষ্ট ও পরিষ্কার ধারণার রূপরেখা মিলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন বিনিয়োগকারীদের মূল নজর কোথায়? তালিকায় সবার উপরে রয়েছে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত। আন্তর্জাতিক বাজার ও ভূ রাজনীতির প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা, পরিষ্কার জ্বালানি এবং দেশের সার্বিক বিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগের বড় সুযোগ খতিয়ে দেখতে চাইছেন মার্কিন ব্যবসায়ীরা। এখানে সবচেয়ে বড় আকর্ষণ তৈরি করেছে বঙ্গোপসাগরের অফশোর তেল গ্যাস অনুসন্ধান। বাংলাদেশ সরকার সম্প্রতি সমুদ্রের 26টি অফশোর ব্লকে আন্তর্জাতিক দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গ্যাসের মূল্যে পরিবর্তন এনে তা আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড অয়েলের দামের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্জিত মুনাফা সহজে স্বদেশে ফেরত নেওয়ার সুযোগ এবং কর্মকূপ সহ নানাবিধ প্রলোভন ও প্রণোদনা রাখা হয়েছে। যেহেতু মার্কিন জ্বালানি কোম্পানিগুলো বহু বছর ধরে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে সক্রিয়, তাই এই নতুন অফশোর ব্লকের দরপত্র তাদের জন্য এক বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো রূপান্তরে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা দেশের ভবিষ্যৎ গ্যাস ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অত্যন্ত জরুরি। জ্বালানি খাতের বাইরে মার্কিন কোম্পানিগুলোর দ্বিতীয় প্রধান আগ্রহের জায়গা হলো তথ্য প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো। বাংলাদেশের হাইটেক পার্ক, সফটওয়্যার শিল্প, ডেটা সেন্টার, ডিজিটাল কানেক্টিভিটি এবং দ্রুত বিকাশমান ই কমার্স খাতে বিনিয়োগ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। বাংলাদেশে বর্তমানে ডিজিটাল লেনদেন ও ডেটা প্রসেসিং এর পরিমাণ যেভাবে বাড়ছে, তাতে মার্কিন টেক জায়ান্টদের জন্য এটি এক বিশাল সম্ভাবনাময় বাজার। একইভাবে ফিনটেক বা
ফাইন্যান্সিয়াল টেকনোলজিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, আর্থিক প্রযুক্তি এবং ডেটা ভিত্তিক সেবা খাতের প্রসারে মার্কিন প্রযুক্তি কোম্পানি ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। অন্যদিকে জাতীয় অবকাঠামো খাতেও নজর রাখা হচ্ছে। বাংলাদেশের সমুদ্রবন্দর, অভ্যন্তরীণ লজিস্টিক্স সার্ভিস, পরিবহন ব্যবস্থা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কে মার্কিন মূলধন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের উপায় খোঁজা হচ্ছে। বন্দর ও কাস্টমস ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার সংস্কারও এই আলোচনার প্রধান টেবিলে থাকছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগের ইতিহাস কিন্তু একেবারেই নতুন নয়। সিটি ব্যাংক, এনএ কিংবা মেটলাইফের মতো মার্কিন বৈশ্বিক জায়ান্টরা বহু দশক ধরে বাংলাদেশে সফলতা ও সুনামের সঙ্গে কাজ করে আসছে। বর্তমানে ব্যাংক, বীমা ও সার্বিক আর্থিক খাতগুলোতে প্রযুক্তি ভিত্তিক আধুনিক বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ প্রায় 400 কোটি মার্কিন ডলারের বেশি। কিন্তু এই পরিসংখ্যানের ভেতরে একটি গভীর বাস্তব সত্য লুকিয়ে আছে। এই 400 কোটি ডলারের বড় অংশই এসেছে আগে থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকা পুরনো কোম্পানিগুলোর অর্জিত মুনাফার পুনর্বিনিয়োগ বা রিইনভেস্টমেন্ট থেকে। অর্থাৎ বাংলাদেশে যে ব্যবসা করছে সিটি ব্যাংক, এনএ কিংবা মেটলাইফ, এলিকো, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আপনার দেশ থেকে লাভ করেছে, সেই লভ্যাংশই বিনিয়োগ করছে। নতুন করে কিন্তু তারা বিনিয়োগ এনে বিনিয়োগ করেনি। সম্পূর্ণ নতুন কোনো মার্কিন মূলধন বা নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানে বাজার ভরিয়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন পিছিয়ে ছিল। তাই নতুন মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করায় এখন ঢাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশি বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদরা এই সফর ঘিরে বড় সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে মার্কিন প্রতিনিধি দলের সফরকে কেবল বিনিয়োগের চরম আগ্রহ হিসেবে দেখে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কোন খাতে আমাদের ঠিক কতটা বিনিয়োগ দরকার, কি ধরনের সুনির্দিষ্ট প্রজেক্ট লাগবে এবং তাদের আমরা কি কি সুবিধা দেব, এ বিষয়ে বাংলাদেশকে একটি স্পষ্ট ও নিরপেক্ষ নীতি গ্রহণ করতে হবে। এখন আসা যাক আসল বিতর্কিত প্রশ্নে। সাধারণ মানুষ ও অর্থনীতি সচেতন নাগরিকদের মনে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, মার্কিন ব্যবসায়ীদের এই ঢাকা সফরের পেছনে মূল সমীকরণটি কি? এতে কি বাংলাদেশের প্রকৃত লাভ হবে নাকি জনগণকে পরোক্ষভাবে কঠিন মূল্য চোকাতে হবে? ইতিমধ্যে একটি বড় অর্থনৈতিক তলার চিত্র সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে মার্কিন কৃষি পণ্য আমদানিতে বাধ্য এবং উৎসাহিত করার ফলে খাদ্যদ্রব্যের বাজার মূল্যে বড় ধাক্কা এসেছে। আগে বাংলাদেশ তুলনামূলক কম দামে রাশিয়া, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা থেকে ডাল, গম, সয়াবিন তেল আমদানি করতে পারত, কিন্তু উৎস বদলে চড়া দামে মার্কিন গম ও সয়াবিন তেল কিনতে গিয়ে সাধারণ জনগণকে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে, যা মূল্যস্ফীতিকে সরাসরি উস্কে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য এই হিসেবটি অত্যন্ত সংবেদনশীল। এক দফা আমদানির দর কষাকষিতে যদি মার্কিন চাপ মেনে চলতে হয়, তবে জ্বালানি বা প্রযুক্তি খাতের মতো কৌশলগত খাতে মার্কিন আধিপত্যের ফলে বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে? বিদেশি বিনিয়োগের সুফল যদি কেবল বহুজাতিক কোম্পানির পকেটে যায় আর তার দায় সাধারণ মানুষের কাঁধে চাপে, তবে এই বিনিয়োগের সুবিধা আদতে কতটুকু? অতএব যুক্তরাষ্ট্রের এই 25টি প্রভাবশালী কোম্পানির সফরকে অন্ধভাবে উদযাপনের সুযোগ নেই, আবার একেবারে খারিজ করে দেওয়ারও সুযোগ নেই। এখন দেখার বিষয়, বিডা এবং সরকারের নীতি নির্ধারণী মহল কূটনৈতিক দক্ষতা দেখিয়ে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে কোনো লাভজনক চুক্তিতে পৌঁছাতে পারে, নাকি পরোক্ষ শর্তের বেড়াজালে আটকে যায়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।